হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে আমি করব বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো বহির্জাত প্রক্রিয়া বলতে সবার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভূমিরূপ কাকে বলে। দেখো, ভূমিরূপ যে কথাটি, যে শব্দটি, সেই নামের মধ্যেই অর্থাৎ ভূমিরূপ শব্দটির মধ্যেই তার অর্থ লুকিয়ে আছে। ভূমিরূপ অর্থাৎ ভূমির রূপ, অর্থাৎ সাধারণত আমরা ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে ভূমির যে বিভিন্ন রূপগুলো দেখতে পাই সেগুলোকেই এক কথায় ভূমিরূপ বলা হয়। সেগুলো হতে পারে বিভিন্ন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, বিভিন্ন নদী এবং সেই নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ, যা কিছু হতে পারে। অর্থাৎ এক কথায় হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপর ভূমির যে রূপ বা ভূমির যে বিভিন্ন রূপ সেগুলোকে এক কথায় ভূমিরূপ বলা হয়। এইবার এই ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে মূলত দুটি প্রধান কারণ দায়ী। একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলছে? যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো কাজ করে সেগুলোকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। যেমন বিভিন্ন পাতের বা বিভিন্ন প্লেটের চলাচল, তারপরে ভূ অভ্যন্তরের ভিতরে যে ম্যাগমার যে চলন, সেই চলন, ভূ অভ্যন্তরে সৃষ্ট যে ভূমিকম্প, এইগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। এবার এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে মূলত আমাদের ভূপৃষ্ঠে যে আমরা পর্বত, মালভূমি, সমভূমি এই যেগুলো দেখতে পাই, এইগুলোই মূলত অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়ে থাকে। এবং বহির্জাত প্রক্রিয়ার ফলে কোন কোনগুলো সৃষ্টি হয়? এবং বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়ে থাকে আই ও ভি আকৃতির উপত্যকা। সেটা হতে পারে নদীর উপত্যকা অথবা হিমবাহ উপত্যকা, এবং গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, পর্বত বা মালভূমিতে সৃষ্ট জলপ্রপাত, খরস্রোতা প্রভৃতি। এইগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া কোনগুলো? যেগুলো ভূমিরূপের উপরে কাজ করে, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলোকে বলছে বহির্জাত প্রক্রিয়া। যেমন আমরা দেখি যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে মূলত তিনটি প্রধান শক্তি কাজ করে। একটি হচ্ছে নদী, একটি হিমবাহ এবং একটি বায়ু। এবার নদী কোথায় কাজ করে? নদী মূলত আর্দ্র অঞ্চলে, অর্থাৎ যেখান থেকে নদী প্রবাহিত হয় সেই অঞ্চলে নদী কাজ করে। হিমবাহ মূলত উচ্চ অক্ষাংশে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে একটা বিরাট অঞ্চল জুড়ে হিমবাহ দেখা যায় সেই সমস্ত অঞ্চলে হিমবাহর কার্যাবলী দেখা যায়। এবং বায়ু হচ্ছে মূলত মরু অঞ্চল অথবা উন্মুক্ত যে প্রান্তর, অর্থাৎ বিশাল অংশ ফাঁকা, সেই সমস্ত অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়। তো বহির্জাত প্রক্রিয়া আমরা দেখতে পেলাম মূলত তিনটি শক্তি কাজ করে। একটা হচ্ছে নদী, একটা হিমবাহ এবং একটা বায়ু। এর মধ্যে নদী কোন অঞ্চলে কাজ করে? আর্দ্র অঞ্চলে। হিমবাহ কোন অঞ্চলে কাজ করে? উচ্চ অক্ষাংশ বা উচ্চ পার্বত্য অঞ্চলে। এবং বায়ু দেখা যায় মরু অঞ্চল বা উন্মুক্ত সমভূমি অঞ্চল। তো এই যে নদী, হিমবাহ এবং বায়ু, এই তিনটি প্রধান প্রধান শক্তির কাজ করার বিভিন্ন ধরন আছে, এবং সেই বিভিন্ন ধরনের জন্য আরও বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। তো এর মধ্যে থেকে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে নদী এবং নদীর সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং তাদের কার্যাবলী। তো নদীর সম্পর্কিত কার্যাবলীগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা মূলত আলোচনা করব নদী এবং নদী সম্পর্কিত বিভিন্ন টার্মিনোলজি বা বিভিন্ন নাম। নদী সম্পর্কে জানতে গেলে বা পড়তে গেলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে নদী কাকে বলে। দেখো, ভূমিরূপ বিবর্তনে অংশগ্রহণকারী প্রাকৃতিক যে সমস্ত শক্তিগুলো আছে তার মধ্যে নদী একটি অন্যতম। মূলত তুষার গলা জল বা বরফ গলা জল, বৃষ্টির জল বা কোনো প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো জলাশয়ে পতিত যে স্বাভাবিক জলধারা সেটাকে নদী বলছে। অর্থাৎ বিষয়টা ঠিক কেমন? মনে করো এইখানে কোনো পাহাড় রয়েছে এবং পাহাড়ের উপরিভাগে বরফ জমে আছে, এবং একটা সীমা পর্যন্ত সেটা বরফ থাকবে এবং তারপরে সেটা বরফটা গলতে শুরু করবে এবং গলে জলধারা রূপে প্রবাহিত হবে। এবং এই জলধারা কী হবে? স্বাভাবিক নিয়মে ভূমির ঢাল অনুসারে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পতিত হবে, এবং এই ভূমির ঢাল অনুসারে আসবে, এসে ক্রমশ সে কী হবে? সমুদ্র সমতলে, এইখানে মনে করো সমুদ্র রয়েছে, এই সমুদ্র সমতলে এসে সমুদ্রে মিশে যাবে।
তো এইখানে এই যে বরফ গলা যে জল স্বাভাবিক ঢাল অনুসারে উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলে এসে অন্য কোনো অঞ্চলে অন্য কোনো সাগর বা মহাসাগরে মিলিত হচ্ছে। তো এই যে স্বাভাবিক জলধারা এইটিকে বলা হচ্ছে নদী। আবার দেখা যায় এখানে কোথাও মেঘ জমে আছে এবং তার ফলে বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের সেই যে জল সেগুলো ভূমিতে পতিত হচ্ছে, এবং ভূমিতে পতিত হয়ে সেগুলো একটা মিলিত জলধারা রূপে উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে বাহিত হয়ে কোনো নদী, কোনো বৃহৎ আকৃতির নদী বা কোনো সাগর বা মহাসাগর অথবা অন্য কোনো জলাশয়কে মিলিত হচ্ছে। অর্থাৎ নদী বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে যে কোনো ধরনের তুষার গলা জল হোক, বৃষ্টির জল হোক বা প্রস্রবণ থেকে সৃষ্ট জল হোক, সেটা ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে অন্য কোনো সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো জলাশয়ে পতিত হচ্ছে। তো সেই যে স্বাভাবিক জলধারা সেইটিকেই নদী বলা হচ্ছে। তো এইবার আমরা দেখে নেব যে নদী সম্পর্কিত কয়েকটি বিষয়। তো সবার প্রথমে আমরা জানবো যে নদীর উৎস এবং মোহনা। নদীর উৎস এবং মোহনা। দেখো, নদী যে অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে সেই অঞ্চলটিকে নদীর উৎস বলা হয়, এবং নদী ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর যে অঞ্চলে গিয়ে অন্য কোনো জলাশয়, সাগর বা মহাসাগরে গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ অন্য কোনো জলাশয়কে পতিত হচ্ছে, সেই অঞ্চলটিকে মোহনা বলা হয়। যেমন আমাদের গঙ্গা নদী যদি ধরি, আমাদের গঙ্গা নদীর ক্ষেত্রে হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা হচ্ছে গঙ্গা নদীর উৎস। এবং গঙ্গা নদীর মোহনা কোথায়? গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। অর্থাৎ কি হচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করছে, অতিক্রম করার পরে সে সমভূমি সমতলে এসে বা সমুদ্র সমতলে এসে বঙ্গোপসাগরের সাথে মিলিত হচ্ছে। তো যে অঞ্চলে মিলিত হচ্ছে সেই অঞ্চলটিকে বলা হচ্ছে মোহনা, এবং যে অঞ্চল থেকে তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে উৎস। এবার আমরা দেখে নেব যে নদী অববাহিকা কাকে বলে। দেখো, একটি নদী বলতে মূলত একটি প্রধান জলধারাকে বোঝায় না। একটি নদী হচ্ছে, এটাকে যদি আমরা একটি প্রধান নদী ধরে নিই, তাহলে এই প্রধান নদীর কিছু উপনদী থাকে। অর্থাৎ অন্য ছোট ছোট কিছু নদী বা জলধারা এসে প্রধান নদীর সাথে মিলিত হয়, এবং এই প্রধান নদী থেকে আবার কিছু কিছু নদী উৎপন্ন হয়। অর্থাৎ এই নদী থেকে, এই জলধারা, এই প্রধান জলধারা থেকে জল বিচ্ছিন্ন জলধারা তৈরি করে এই কিছু শাখা নদী তৈরি করে। তো এই যে সমগ্র যে অঞ্চল, অর্থাৎ এই সমগ্র যে অববাহিকা, যে অববাহিকা বরাবর একটি প্রধান নদী, তার শাখা নদী এবং উপনদী সহ যে বিরাট একটি অঞ্চল গঠন করে বা বিরাট একটি অঞ্চল তৈরি করে, সেই অঞ্চলটিকে বলা হয় নদী অববাহিকা। অর্থাৎ নদীটা কতটা বিস্তার লাভ করছে, কতটা অঞ্চল জুড়ে আছে, নদী, তার উপনদী এবং শাখা নদী সহ কতটা অঞ্চল জুড়ে আছে, সেইটিকে বলা হচ্ছে নদীর অববাহিকা। এবার আমরা দেখে নেব নদীর উপনদী এবং শাখা নদী। দেখো, একটি জলধারা বা একটি প্রধান নদী যে অঞ্চল থেকে তৈরি হচ্ছে, সেই অঞ্চল থেকে তৈরি হয়ে যখন সে ঢাল বরাবর নেমে আসে, তখন কি হয়, দেখা যায় যে এই প্রধান নদীর সাথে বিভিন্ন দিক থেকে আরও অন্য বেশ কতগুলি ছোট ছোট জলধারা এসে মিলিত হচ্ছে, এবং এই জলধারাগুলো প্রধান নদীর সাথে এসে মিলিত হয়ে প্রধান নদীকে প্রভাবিত করছে, প্রধান নদীতে জলের পরিমাণ বৃদ্ধি করছে, তার ক্ষমতা আরও বৃদ্ধি করছে। তো এই যে অন্য যে নদীগুলো প্রধান নদীর সাথে এসে মিলিত হচ্ছে, প্রধান নদীর দিকে এসে মিলিত হচ্ছে, তো সেই যে নদীগুলোকে বলা হচ্ছে প্রধান নদীর উপনদী। যেমন যমুনা হচ্ছে গঙ্গা নদীর একটি উপনদী, এবং মূলত গঙ্গার বৃহত্তম উপনদী হচ্ছে যমুনা। এবার শাখা নদী কোনগুলোকে বলা হচ্ছে? প্রধান নদী থেকে অন্য যে জলধারাগুলির সৃষ্টি হচ্ছে সেই জলধারাগুলিকে বলা হচ্ছে শাখা নদী। উপনদী আর শাখা নদীর পার্থক্য কি? উপনদীগুলো প্রধান নদীর সাথে এসে মিলিত হয়ে প্রধান নদীতে জলের পরিমাণ বৃদ্ধি করছে, অর্থাৎ প্রধান নদীতে এসে মিলিত হচ্ছে, এবং শাখা নদীগুলো প্রধান নদী থেকেই তৈরি হচ্ছে। যেমন ভাগীরথী, হুগলি, এগুলো হচ্ছে গঙ্গার শাখা নদী। তো এইবার আমরা দেখে নেব জলবিভাজিকা।
দেখো, মূলত বৃহৎ অঞ্চল জুড়ে যখন কোনো দুটি নদীর মধ্যবর্তী কোনো উঁচু স্থান দুটি নদীর মধ্যে বিভাজিকা তৈরি করে, দুটি নদীর মধ্যে প্রাচীর গঠন করে যাতে করে দুটি নদী একসাথে মিলিত না হয়, তো সেই যে বিভাজিকা সেটিকে মূলত জলবিভাজিকা বলে। ধরে নিচ্ছি আমরা এখানে একটি ভূমিভাগ আছে, তো এই যে ভূমিভাগ, এই ভূমিভাগের এই যে মধ্যভাগটা, এটি হলো একটি কোনো উঁচু শৈলশিরা হোক বা কোনো পাহাড় হোক, যাই কিছু হোক, এবং এই শৈলশিরার এই পাশে একটি নদী রয়েছে, এই পাশে একটি নদী রয়েছে, এবং এই যে দুটি নদী এবং এই দুটি নদীর যে অববাহিকা, সেই অববাহিকা এই যে বিভাজিকা, এই বিভাজিকা দ্বারা বিভাজিত হয়ে রয়েছে, অর্থাৎ পৃথক রয়েছে। ফলে কি হচ্ছে, একটি নদীর জলধারা অন্য একটি নদীর জলধারার সাথে মিলিত হতে পারছে না, বা একটি নদীর অববাহিকা অন্য একটি নদীর অববাহিকা থেকে পৃথক হয়ে রয়েছে। তো এইটিকে বলা হচ্ছে জলবিভাজিকা। যখন কোনো বিভাজিকা বা কোনো উচ্চভূমি দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে রাখে, তখন সেটাকে জলবিভাজিকা বলা হয়। যেমন বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাদেব পর্বত, মহাকাল পর্বত, এই সমস্ত পর্বতগুলো কী করছে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে নদীগুলি সেগুলির মধ্যে বিভাজিকা তৈরি করছে, যার ফলে এই উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীগুলি যাতে একসাথে মিলিত না হয়। এবার আমরা দেখে নেব নদী উপত্যকা। দেখো, নদী উপত্যকা কাকে বলছে? উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় তীরের উচ্চভূমির মধ্যবর্তী যে সংকীর্ণ খাদ বরাবর নদী প্রবাহিত হয় সেটাকেই বলা হচ্ছে নদী উপত্যকা। অর্থাৎ কোনো জলধারা যখন প্রবাহিত হয়, কোনো জলধারা যখন ঢাল বরাবর প্রবাহিত হয়, তখন কি হচ্ছে, সেটি একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে প্রবাহিত হয়। অর্থাৎ সেই জলধারাকে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট খাতের দরকার হয়, একটি নির্দিষ্ট নিচু জায়গার দরকার হয়, যেটার মধ্যে দিয়ে সেই জলধারাটা যায়। যেমন আমরা দেখতে পাই যে যখন আমাদের এখানে যে ড্রেন দেখতে পাওয়া যায়, আমরা ড্রেনকে উদাহরণ হিসেবে নিতে পারি। যে ড্রেনটা আমরা কেমন দেখতে পাই, যে দুই পাশে উচ্চভূমি, মাঝখানে একটা সরু জল যাওয়ার জায়গা মতো করে দেওয়া রয়েছে, সেইখান থেকে জল প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিষয়টা দেখতে ঠিক কেমন হয়? বিষয়টা দেখতে ঠিক অনেকটা এইরকম হয়। এইগুলো দুই পাশে উচ্চভূমি এবং এর ভিতরে জল রয়েছে, এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়। তো নদী খাতটাও ঠিক একই বিষয়। কি হচ্ছে, জল প্রবাহিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গার দরকার হয়, তো সেই জায়গাটা যে খাতটা, তো সেই খাতটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। অর্থাৎ যে অঞ্চলের মধ্যে দিয়ে, যে সংকীর্ণ খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, সেই খাতটিকে বলা হচ্ছে নদী উপত্যকা। এবার সেটি অনেক সময় দেখা যায় যে পার্বত্য প্রবাহে এরকম আই আকৃতির হতে পারে, সরু আই আকৃতির, আবার ভি আকৃতির, এবং সমভূমি প্রবাহে দেখা যায় চওড়া ইউ আকৃতির। বিভিন্ন রকম খাত দেখতে পাওয়া যায় বা বিভিন্ন রকম নদী উপত্যকা দেখতে পাওয়া যায়। এগুলো আমরা পরবর্তী বিষয়গুলো যখন পড়বো তখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়ব। এইবার আমরা দেখে নেব নদীর গতি বা নদীর প্রবাহ পথ। অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত ভূমির ঢাল এবং নদীর কাজের পার্থক্য অনুযায়ী নদীর গতিপথকে মূলত 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটিকে বলা হচ্ছে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, আর একটি বলা হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ, এবং লাস্ট নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। নদীর গতিপথ মূলত 3 প্রকার। একটি হচ্ছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, একটি হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ, এবং আরেকটি হচ্ছে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। বিষয়টা কেমন? নদী যখন পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তার যখন ঢাল বেশি, সে কি হচ্ছে, প্রচণ্ড ক্ষিপ্রতা নিয়ে বা প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়। তো এই যে গতিপথ, এটিকে বলা হচ্ছে উচ্চগতি। মধ্যগতিটা কি, নদী যখন সমভূমিতে নেমে আসে তার ঢাল অনেকটাই কমে যায়,
তার গতিবেগ অনেকটা কমে যায়। তো এই যে গতিবেগ বা এই যে গতিপথ, এটিকে বলা হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এরপরে যখন নদী মোহনা অঞ্চলে চলে আসে তখন কি হচ্ছে, নদীর সঞ্চয় কার্যের পরিমাণ বেশি করে, সে সেখানে বদ্বীপ সৃষ্টি করে। তো এই গতিপথটিকে বলা হচ্ছে নিম্নগতি। দেখো, যে নদীর এই তিনটি গতি দেখা যায়, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই তিনটি গতিপথই দেখা যায়, সেই নদীকে বলা হয় আদর্শ নদী। তো এইখানে তোমরা একটা মনে রাখবে যে গঙ্গা নদী হলো একটি আদর্শ নদী। গঙ্গা নদীর উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে পার্বত্য প্রবাহ, এবং হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত হলো মধ্য প্রবাহ বা মধ্যগতি, এবং রাজমহল থেকে মোহনা পর্যন্ত হলো নিম্ন প্রবাহ। অর্থাৎ গোমুখ থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে বিহারের রাজমহল, রাজমহল থেকে মোহনা। এর মধ্যে আরও একটি জেনে রাখার বিষয় হচ্ছে যে গঙ্গা নদী কিন্তু মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট দুটি শাখায় ভাগ হয়েছে। একটি হচ্ছে ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে, এবং আরেকটি হচ্ছে পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরকে মিলিত হয়েছে। তো আজকে আমরা এখানে শেষ করছি। পরের ক্লাসে আমরা দেখে নেব নদীর বিভিন্ন কাজ এবং তার দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ।